আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ১৪ লিখেছেন ইলমা বেহরোজ। চারদিকে একবার নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে এসেছে গন্তব্যের দিকে। আর একটা আওয়াজও আসছে কাছে কোথাও। নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পরে। হেমলতা খোলা চুল মুঠো নিয়ে হাত খোঁপা করেন। এরপর বলল, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান করল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ার মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিজের ঠোঁট দাঁত দিয়ে টিপছে। পদ্ম, ছাদে যাবি? হেমলতা এহাম প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিৎ হা হয়ে তাকিয়ে রইল। হেমলতা আবার বলল, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো, বলল, যাব। একবার হেমলতা সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব না। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দে মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথচ মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদে উঠে মধ্যখানে দাঁড়িয়ে আছেন বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, আম্মা, এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি 2 দিন আগে এই সিংহাসন আবিষ্কার করলেন। একবার হোসেনের কাছে প্রশ্ন করলেন। হোসেন উত্তর হেমলতা পুনরাবৃত্তি করল, তোর আকবর কাকার আব্বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের। ওনার ইচ্ছা ছিল নিজ বাড়িতে ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে ইচ্ছা পূরণ করেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যু হলো সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল। সে সিংহাসনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, অনেক বড়, দেখতে 5 ফুট দৈর্ঘ্যে বা আরো বেশি হবে। হেমলতা বলল, মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেননি। হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা, আম্মা, সিংহাসনে বসো তুমি। এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে। পদ্মজা আসলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কি শুরু করেছিস? বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসল। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আরেকটু বাকি। কি বাকি? বাম পায়ের উপর ডান পা তুলে রানীদের মতো বসো।
হেমলতা বিরক্ত নিয়ে উঠে পড়ল। পদ্মজাকে বলল, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা, বসো না, নাইলে আমি কাঁদব। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবে না রাগবেন ঠাওর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ, প্রতিটা মানুষের ভেতরে আলো, ইচ্ছে, কষ্ট ঠেলে-ঠুলে বের করে আনার ক্ষমতা বোধহয় নিজ আল্লাহর সাক্ষাৎ করে দিয়েছেন। এই হেমলতা আর নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুরে মিলিয়ে তিনিও সিংহাসনের রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজার কেমন কেমন অনুভূত হয়, বুকের ভিতর ঝিরি-ঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা, এবং তার রাজকন্যা সে পদ্মজা। চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরামণি, মুক্তার অলঙ্কার, অসম্ভব সুন্দর। শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে, আর সে হেমলতার পাশে বসে আছে। চারদিকে ঢাক-ঢোল পেটানো হচ্ছে, হাতিশালা থেকে হাতির হুংকার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতা পাশে এসে বসল, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা, তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে কেন এত প্রতিকূলতা থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারো মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বলেন, জন্ম যেভাবেই হোক, জীবনের সফলতা না এলে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুই এমন জায়গায় চেষ্টা কর যাতে মানুষ সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দূরছাই করে তাদের যেন বিবেকে বাধে। পারবো আমি। কেন পারবি না? পুরো জীবন তো দুঃখ অবহেলায় যায় না। তোর জীবন থেকে কতগুলো বছর দুঃখ আর অবহেলায়, তোমার জীবন তো কতগুলো বছর দুঃখ আর অবহেলায় গেছে আম্মা। হেমলতা কিছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন, উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বলল, আমার মেয়ে তিনটে আমার সফলতা, আমার অহংকার। প্রেমা, তোর ছোট, তোরা দুইজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নাই। এই জন্যই মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে। এখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। পদ্মজা আশ্চর্য করে বলল, কখনো ভুল করব না আম্মা। তোমাদের সম্মান, আমাদের জন্য অঙ্গীকার নষ্ট হতে দিব না। আংশিকও নষ্ট হতে দিব। আচ্ছা, তোমাদের জন্য। হেমলতা পদ্মজার মাথা হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফোঁকা ফোঁকা পাখালির ডানা নড়ার শব্দ ভেসে আসে। পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশে তারার পরিপূর্ণ একটা কালো গোলাকার
গালিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম বিভ্রম নিয়ে বলল, সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি। কালো রঙের দোষ। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিল বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বা সামর্থ্য ছিল, আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়াতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায়। যখন আমি তোর বয়সে ছিলাম বড় আপার মেয়ে হয়। মেয়েটা গায়ের রং কালো। শ্বশুরবাড়ি তুলকামাল কাণ্ড, বংশের সবার ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল সমাজের মতো হজম করে। আপা তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ে আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়, আমার মতো অবহেলিত পাত্রী যেন না হয়, বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই তখন পেটে এবাদত বাড়িয়ে দেই, ৫ ওয়াক্ত নামাজ বাদ সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একটাই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন? পুরো দেশেও বহন ছিল না। চোখের পানিতে যেন ভ্রুতে এসে ডেকেছিল। উম, এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মতো ভর্তি ঘন ঘন কালো রেশমি চুল। আনন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা। দল বেঁধে দেখতে আসে। ১ সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি, সারাক্ষণ তোকে চুমোতাম, রাতেও ঘুমাতে ইচ্ছে করতো না। এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকুম করতো। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, ছেলিডা মানুষ না শিমুল তুলা। হেমলতা থামেন, চোখ তার ছলছলে। পদ্মজা বলল তারপর, কেউ বা কারা ছড়িয়ে দিল তুই তোর বাপের মেয়ে না? যুক্তি দাঁড় করালো, বাপ মা কালো, মেয়ে তো সুন্দর কেন হবে? গ্রামের প্রায় সব মানুষ অশিক্ষিত, তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল। হেমলতা চুপ হয়ে যান। পদ্মজা টের পেল হেমলতা কিছু একটা লুকাচ্ছেন। শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না কপালে, অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল। হেমলতা দম নিয়ে বললেন, একা হয়ে যাই, তোর বাপ সরে গেল, সমাজ সরে গেল, তোর ঘরে এক সময় কাটাতে থাকি। তোকে দেখলেই মনে হতো আল্লাহ নিজের কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন। আমি অন্য আমি হয়ে যাই। খোলসতা পাল্টে যেতে থাকি। রাতে ভেঙে স্বপ্ন সাজাই। তোর সাথে ফুল কুড়ানোর স্বপ্ন দেখি। ফুল গাছ লাগাই। যখন তোর ৪ বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট্ট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা গেঁথেছি। নিশুতি রাত, পাকা ছাদে জোছনা পোহানোর স্বপ্ন ছিল, আজ পূরণ হলো। আর
দুইটা ইচ্ছা বাকি। সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকাল কাটাবো। আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মেয়ের জীবনী বলবো। পদ্মজা দুই হাত শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর। তিনি টের পান পদ্মজা ফুপাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বলল, পদ্মজা, কাঁদছিস কেন? পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলল, আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মতো কেউ হয় না। এই জন্য কাঁদতে হবে। আমি সবসময় তোর সাথে আছি। কান্না থামা। কি মেয়ে হয়েছে দেখ, কেমন করে কাঁদছে। পদ্মজা চুপ। পদ্ম চুপ। আর না, মারবো এখন। পদ্মজা থামে, কিন্তু ছটফটানি হচ্ছে ভেতরে। কেন এমন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। কান্না পাচ্ছে। আকাশ ভরা রাতে এর দিকে তাকিয়ে ভয় হচ্ছে। একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ, আচমকা ভয়ানক মনে হচ্ছে। মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে চারদিকে অশরীরভর। তাদের কোলাহল মস্তিষ্কে ফেটে যাচ্ছে। পদ্মজা মায়ের কোলে মুখ লুকালো। পদ্মজা, ঘুমিয়ে পড়ছিস? না আম্মা, সেদিন মাঝরাত্রে ছুরি নিয়ে বের হয়েছিলাম। হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়ায় সুবিধা ছিল। হানিফের ঘরের পাশ দিয়ে দেখি মদন ও ঘরে। দুজনকে সামলানো সম্ভব নয় আমার পক্ষে। তাই অপেক্ষা করতে থাকি মদন কখন যাবে। এরপর কয়েকজন লোক আসে। একটু দূরে সবাই যায়। গোয়াল ঘরের পিছনে মিনিট কয়েক পর উঁকি দিয়ে দেখি দরজা লাগানো। সাড়া শব্দ নেই। সাবধানে দরজা ঠেলে ঢুকে দেখি হানিফ নেই। তখন হয়তো আম্মা দেখেছে, তাই ভাবছে আমি খুন করেছি। নানু কেন এমন ভাবলো? হানিফ মামা তো তোমারই ভাই। হেমলতা তাৎক্ষণিক জবাব দিল না। সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন, আমি তোর নানুর ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন, ভয় পান, সন্দেহ করেন। হেমলতার ঠান্ডা কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা চমকে উঠে বসল। মুখখানা হাঁ অবস্থায় স্থির হয়ে গেল হেমলতার দিকে। দৃষ্টি গেল থমকে। হেমলতা পদ্মজাকে সামলে নিতে সময় দেন। দূরের রাস্তায় আকাশে চোখ রাখেন। পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, তিনি কি হানিফ মামার মতো ছিলেন? হেমলতা সম্মতিসূচক মাথা নাড়াল। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ। হেমলতা সাবধান হয়ে যান। পদ্মজাকে আড়াল করে দাঁড়ান। সেকেন্ড কয়েক পর একটা ছেলে দেখা মিলল। অচেনা মুখ। হেমলতা আগে কখনো দেখেননি। ছেলেটাও তাদের দেখে ভড়কে গেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।